আমরা দেখেছি ভারত কি করছে। তারা বাংলাদেশকে নানাভাবে শেখ হাসিনার পক্ষ নিয়ে সারা দুনিয়ার সামনে হেয় করার চেষ্টা করছে। হ্যাঁ, আমাদের এখানে হিন্দু সম্প্রদায়ের উপরে হামলা হয়েছে, আমরা তার প্রত্যেকটির বিচার চেয়েছি, তদন্ত চেয়েছি। কোন ধর্মীয় সম্প্রদায়ের উপরে হামলা বরদাস্ত করা হবে না, এবং সরকার যাতে কোনোভাবে কোন মানুষের ধর্মীয় স্বাধীনতা হস্তক্ষেপ সহ্য না করে সেই নীতি আপনাদের নিতে হবে। কেন মাজারে হামলা হচ্ছে, কেন ধর্মীয় গোষ্ঠী তাদের অনুষ্ঠান নিয়ে নিজেদের মধ্যকার দ্বন্দ্ব, সরকার সেখানে কোন একটা পক্ষ নিচ্ছে, এগুলোর জবাব দিতে হবে আপনাদের। আমরা পরিষ্কার করে বলতে চাই, অভ্যুত্থানের উপর দাঁড়ানো সরকার সকলের প্রতি ন্যায় বিচার করবে, সেই জায়গা দিতে হবে। কোন মাজারে হামলা, হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, কিংবা কোন ধর্মীয় সম্প্রদায়ের তাদের নিজেদের মতো ধর্ম পালনের কর্মসূচি করতে না দেওয়া, এই কোন কিছু গ্রহণযোগ্য হবে না। সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা নিতে হবে। আমরা যদি ঠিকঠাক মতো ব্যবস্থা নিতে পারি, আজকে ভারত যতই তাদের সমস্ত মিডিয়া কিংবা মিডিয়ার একটা উল্লেখযোগ্য অংশ তাদের শাসক দল বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করুক, সেইটা টিকবে না। বাংলাদেশের মানুষ সত্যের উপর দাঁড়িয়ে আছে, এই দেশ সম্প্রীতি আর ঐক্যের উপর দাঁড়িয়ে আছে, এই দেশের মানুষকে ছোট করা যাবে না। ভারতের ব্যাপারে আপনারা যে নীতি নিয়েছেন, আমরা তাকে সমর্থন করেছি, কেননা অভ্যুত্থান রায় দিয়েছে ভারত কেন দুনিয়ার কোন দেশের সামনে বাংলাদেশ আর মাথা নত করবে না। বাংলাদেশের জনগণ চায় মাথা উঁচু করে নিজের দেশের স্বার্থের ভিত্তিতে অন্য দেশের সাথে সুসম্পর্ক তৈরি করতে। ভারতের কর্তা ব্যক্তিদেরকে আমরা পরিষ্কার জানিয়ে দেই, এই বাস্তবতা আপনাদের মানতে হবে। যত দ্রুত মানবেন ততই সহজ সম্পর্ক হবে, স্বাভাবিক সম্পর্ক হবে, সুসম্পর্ক হবে। বাংলাদেশের মানুষকে আগের মতো আর ওই পদানত বাংলাদেশে পাওয়া যাবে না। শেখ হাসিনা যেভাবে পদানত বাংলাদেশ তৈরি করেছিল, মানুষ অভ্যুত্থান করে শেখ হাসিনা থেকে দেশ থেকে বিতাড়িত করে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড় করিয়ে দিয়েছে। এই মাথা উঁচু বাংলাদেশ, তার নাগরিকরা মর্যাদা পাবে। কাজে সীমান্তে এতদিন যেভাবে গুলি করে ফেলানি সহ আমাদের দেশের নাগরিকদের আপনারা হত্যা করেছেন, যেভাবে ফেলানির লাশ ঝুলেছিল, মনে হচ্ছে বাংলাদেশ ঝুলে আছে, ওই অবস্থার মেনে নেওয়া হবে না। এখনো সীমান্তে হত্যাকাণ্ড হচ্ছে। অক্টোবর মাসের শুরুতেই পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনে চিঠি দিয়েছে যে অবিলম্বে সীমান্ত হত্যা বন্ধ করেন। এখন পর্যন্ত সেই সীমান্ত হত্যা বন্ধ হয়নি। কয়েকদিন আগেও সীমান্তে বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়েছে। আমরা সরকারকে বলি, ভারতের কাছে জবাবদিহি চান, কেন তারা এখনো এই সীমান্ত হত্যা বন্ধ করছে না। ভারতের সীমান্ত বাহিনী তাদের নিজেদের দেশের আইন ভঙ্গ করে তারা মানুষ হত্যা করছে। তারা নানান অভিযোগ করে যে চোরাচালানি হয়, অপরাধ নাকি তাদের করছে। তো ভারতে যাদের অপরাধ করে তাদেরকে কি দেখা মাত্র গুলি করা হয়? এটা কোন দেশের আইনে আছে? কাজেই কেউ যদি অপরাধ করে, সেই অপরাধের বিচার যে কোনো দেশেই আছে। অপরাধের বিচার না করে অপরাধীকে গুলি করে হত্যা, আসলে এগুলো তার মানে হচ্ছে তারা হত্যা করতে চায়। এই চোরাচালান কিংবা অপরাধ একটা অজুহাত মাত্র। কাজেই বাংলাদেশের মানুষ কোনোভাবেই এই সীমান্ত হত্যা মেনে নিবে না। সরকারকে সেই অবস্থান দৃঢ়তার সাথে নিতে হবে এবং এটা বাস্তবায়ন করতে হবে। বন্ধুরা আমার, বাংলাদেশ আজকে কোন পথে যাবে, এই সরকারের কাছে বিরাট এক দায়িত্ব। বাংলাদেশে যাতে আর কোন ফ্যাসিস্ট শাসন কায়েম হতে না পারে, ফ্যাসিস্টের পলায়নের সাথে সাথে ফ্যাসিস্ট ব্যবস্থাকে যাতে আমরা বিদায় জানাতে পারি, তার জন্য মানুষ রক্ত দিয়েছে। সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদের সকলের মধ্যে এখন ঐক্য রক্ষা করতে হবে। আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি। অভ্যুত্থানে ছাত্র তরুণরা অগ্রণী ভূমিকা রেখেছেন।
কিন্তু দেশের সমস্ত জনগণ, রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে যুক্ত হয়েছে। অভ্যুত্থানের শ্রমিকের অধিকার কোথায়? কৃষকের অধিকার কোথায়? ওই চাকমা, মারমা, মান্দি, সাঁওতাল, আদিবাসীদের অধিকার কোথায়? সমস্ত মানুষ এই জবাব চায়। একই সাথে এটা চায় সবার মধ্যে ঐক্য রক্ষা করে আমরা যাতে রাজনৈতিক উত্তরণ করতে পারি, গণতন্ত্রের পথে যেতে পারি। সংস্কার আর নির্বাচন এমনি একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে। আমরা মনে করি সংস্কার নির্বাচন কোনো মুখোমুখি ব্যাপার নয়। নির্বাচনের জন্য সংস্কার দরকার, আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার। কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন, সেটাও মানুষ নেবে না। আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায়, সেটাও মানুষ গ্রহণ করবে না। আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমত্য, ন্যূনতম জাতীয় ঐক্যমত্যের উপর দাঁড়াতে হবে। মনে রাখবেন, ন্যূনতম জাতীয় ঐক্যমত্য না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে। তাতে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হব, আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই রাজনৈতিক প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা থাকবে, গণতন্ত্রে সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি, যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় ঐক্যমত্য রক্ষা করতে হবে। এই জাতীয় ঐক্যমত্য কিসের জন্য? আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে, আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে, সেই নতুন নিয়ম, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য। আর সেটা করতে গেলে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কাজে একদিকে ঐক্যমত্য, অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলবো, সবাই যেন সতর্ক থাকি, সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি। ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতিও আসতে পারে। কাজেই জনগণ ঐক্যবদ্ধ হন। জনগণের ঐক্যই এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে। জনগণের ঐক্যই আমাদেরকে আবার নতুন একটা গণতান্ত্রিক পথে নিয়ে যাবে, নতুন যাত্রায় নিয়ে যাবে। গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে। গণসংহতি আন্দোলন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তুলতে চায়, যাতে রাষ্ট্রের নীতিতে, রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয়। সেই জন্য আমরা লড়াই করছি। আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে, জনগণের স্বপ্নকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ়ভাবে ঊর্ধ্বে তুলে ধরি। আর সেইটা করতে গেলে সেটা করতে হলে 69-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতায়, সেই 71 সালের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায়, 90-এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের, সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে। আর তার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে। এই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।